হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন চলছে তোমাদের লকডাউন টাইম? আশা করি সবাই ভালো আছো। ট্রান্সফরমেশনের উপরে লেকচার 1 তোমরা যারা দেখেছো তাদেরকে দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। যারা ট্রান্সফরমেশন ফ্রম সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড লেকচার 1 দেখো নাই, তোমরা কাইন্ডলি একটু লেকচার 1 দেখে তারপর লেকচার 2টা দেখতে আসো। ওয়েলকাম টু দ্য ক্লাস। প্রথমে একটা ইন্ডিভিজুয়াল টাস্ক আছে। তোমার কাজ হলো সেন্টেন্সগুলো, কয়েকটা সেন্টেন্স এখানে আসবে, সেটা কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড সেটা আইডেন্টিফাই করা। ইটস ওকে, হিয়ার ইজ ইউর সেন্টেন্সেস। তুমি ভিডিওটা পজ করো এবং এই এ থেকে এফ পর্যন্ত যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড সেটা আইডেন্টিফাই করো। আশা করি তুমি আইডেন্টিফাই করে ফেলেছ। যদি আমরা দেখি সেটা হলো এই যে প্রথম সেন্টেন্সটা সিম্পল, বিটা কমপ্লেক্স, সিটা দেখা যাচ্ছে কম্পাউন্ড। ঠিক একইভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড হিসেবে সাজানো হয়েছে। তো আমরা আজকে আমাদের যে লার্নিং অবজেক্টিভস তা হলো যে আমরা রুলসগুলো দেখব এবং প্র্যাকটিস করব হাউ টু ট্রান্সফর্ম ফ্রম সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ভাইস ভার্সা। একইভাবে কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করা যেতে পারে। হাউ টু ট্রান্সফর্ম, কীভাবে তুমি ট্রান্সফর্মটা করবে। প্রথম সেন্টেন্সটা তুমি যদি দেখো, উই রিড টু লার্ন, তোমার তো মনে আছে যে ভার্বের 5টা ফর্ম, প্রেজেন্ট এবং পাস্ট, এই দুটো হলো ফাইনাইট ভার্ব, আর বাকি 3টা ফর্ম পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এবং ইনফিনিটিভ 2+ ভার্ব, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। তুমি এটা অবশ্যই জানো যে ক্লজগুলোতে ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট ফর্মের ভার্ব থাকবে, আর ফ্রেজ যদি হয় সেটাতে তোমার নন ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা ইনফিনিটিভ 2+ ভার্ব থাকবে। এবং কখনো কখনো কোনো ফ্রেজে কোনো ভার্ব নাও থাকতে পারে, কিন্তু ক্লজে কিন্তু ভার্ব অবশ্যই থাকবে এবং থাকলে সেখানে ফাইনাইট ভার্ব থাকতেই হবে। এখানে যদি আমরা দেখি উই রিড, আমরা পড়ি, রিডটা ফাইনাইট ভার্ব, সুতরাং এটা একটা ক্লজ। যদি এটা একটা ক্লজ হয় তাহলে আমরা দেখি কেমন ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, পূর্ণ অর্থ প্রকাশ করেছে, এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশনও নাই, সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয় অংশটা যদি আমরা দেখি 2+ লার্ন অর্থাৎ 2+ ভার্ব, এটা একটা ইনফিনিটিভ, প্রত্যেক ইনফিনিটিভ কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ, সুতরাং এই সেন্টেন্সের 2টা অংশ আছে, প্রিন্সিপাল ক্লজ এবং ফ্রেজ। এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা দেখি যে প্রিন্সিপাল ক্লজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, উই রিড যেমন আছে তেমনই থাকছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কোনটা, ফ্রেজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, সো দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে আমরা ক্যান, কুড, শ্যাল, শুড পাচ্ছি। তুমি সবসময় মনে রাখবা যে মডাল যেগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো যুক্ত সেন্টেন্স থাকলে সেটা ক্লজ, এবং তার সাথে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে তাহলে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং এখানে 2টা অংশ, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। মজাটা হলো এই প্রিন্সিপাল ক্লজ কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে ফ্রেজটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হয়ে গেল। আবার যদি তুমি কমপ্লেক্স থেকে সিম্পল করার কথা চিন্তা করো তাহলে কিন্তু তুমি প্রিন্সিপাল ক্লজে হাত দিতে পারবো না, তোমার কাজ হলো সাবঅর্ডিনেট ক্লজটাকে একটা ফ্রেজে পরিণত করা। কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা যাই তাহলে 2টাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব, লার্ন, ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট টেন্স শো করেছে, 2টাই কিন্তু ক্লজ। এবং মজার ব্যাপার হলো মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এবং 2টা ক্লজেই কিন্তু কোনোটার সাথেই কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত নাই, কিন্তু 2টাই প্রিন্সিপাল ক্লজ। মজাটা হলো এই যে কম্পাউন্ড সেন্টেন্সটাতে তুমি খেয়াল করে দেখো মূল যে প্রিন্সিপাল ক্লজ সেটা কিন্তু উই রিড যেমন আছে তেমনই আছে, কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড করতে গেলে দেখা যাচ্ছে যে ফ্রেজটা আছে, ইনফিনিটিভ ফ্রেজটা, সেটা একটা প্রিন্সিপাল ক্লজে পরিণত হচ্ছে, বা সাবঅর্ডিনেট ক্লজটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে আমি প্রিন্সিপাল ক্লজে পরিণত করে দিচ্ছি। কিন্তু মজাটা হলো এই যে, বা তোমার উদ্বেগের জায়গাও কিছুটা, সেটা হলো এই যে কম্পাউন্ড থেকে তুমি যখন সিম্পল বা কমপ্লেক্স করবে তখন কিন্তু 2টাই প্রিন্সিপাল ক্লজ, তখন তোমাকে বুদ্ধি করে বের করতে হবে যে কোন প্রিন্সিপাল ক্লজটাকে তুমি ফ্রেজে পরিণত করবা সিম্পল করতে গেলে, বা কোন ফ্রেজটাকে তুমি সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করবা যখন তুমি কমপ্লেক্স করতে যাবে। যেমন এখানে কম্পাউন্ড সেন্টেন্সে যে দ্বিতীয় প্রিন্সিপাল ক্লজটা আছে উই লার্ন, সেটা আমরা দেখছি কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, আবার সিম্পল সেন্টেন্সে উই লার্নটা হয়ে গেছে একটা ফ্রেজ টু লার্ন।
সুতরাং তোমাকে আইডেন্টিফাই করতে হবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোন প্রিন্সিপাল ক্লজটাকে তুমি হাত দিবে না। সেটা কিন্তু মানে একেবারে যেমন আছে তেমনই থাকবে, তোমার নো চেঞ্জ, জাস্ট যেমন আছে তেমন থাকবে। চেঞ্জ হয়ে যাবে ফ্রেজ, চেঞ্জ হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের বেলায় দুইটা প্রিন্সিপাল ক্লজ থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন প্রিন্সিপাল ক্লজটাকে তুমি সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করবে বা ফ্রেজে পরিণত করবে। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। এখন আমরা ওয়ান বাই ওয়ান রুলসগুলো দেখি। রুল 1-এ যদি আমরা যাই তাহলে একটু আগে যে রুলসটা দেখলাম সেটাই এখানে এসেছে, অর্থাৎ টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে তাহলে মূল প্রিন্সিপাল ক্লজটাকে আমি চেঞ্জ করছি না। সুতরাং কী হচ্ছে, টু এর পরিবর্তে আমি সো দ্যাট দিচ্ছি সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সে এসে। মূল প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনই থাকছে। উই ইট, সো দ্যাটের পরে আমি একটা সাবজেক্ট আমদানি করছি। সাবজেক্ট আসছে কোথা থেকে? প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আসে সেই সাবজেক্ট আমি আমদানি করছি। তারপর আমি ক্যান অথবা কুড দিচ্ছি। ক্যান দিব যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটাও প্রেজেন্ট থাকবে। যদি প্রিন্সিপাল ক্লজ পাস্ট হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পাস্টটাও টেন্সটাও পাস্ট হয়ে যাবে। সুতরাং এটা যেহেতু ইট আছে, অ্যাট নাই, সুতরাং এখানে ক্যানটা আর কুড হচ্ছে না। কিন্তু এখানে যদি ইটের পরিবর্তে আমি অ্যাট লিখতাম তাহলে কিন্তু আমি এখানে কুড লিখতাম। ইটস ওকে। সুতরাং প্রিন্সিপাল ক্লজের উপরে, প্রিন্সিপাল ক্লজের টেন্সের উপরে নির্ভর করবে সাবঅর্ডিনেট ক্লজটা টেন্স কী হবে। আর ফ্রেজের তো কোনো টেন্স হয় না, সুতরাং ওইটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নাই। এখন যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু সিম্পল থেকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে টু এর পরিবর্তে অ্যান্ড লিখছি। আবার কমপ্লেক্সের সো দ্যাটের পরিবর্তে যদি আমি কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে সো দ্যাটের পরিবর্তে আমি অ্যান্ড লিখছি। ওকে। আর মজাটা হলো এই যে প্রিন্সিপাল ক্লজ কিন্তু যেমনটা তেমনই আছে। সো দ্যাটের পরিবর্তে অ্যান্ড লেখার পরে আমি সাবজেক্ট আমদানি করছি। যদি এখানে সিম্পল থেকে করতে চাই তাহলে প্রিন্সিপাল ক্লজ থেকে উইটা নিয়ে আসছি। ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে, প্রথম অংশ প্রেজেন্ট আছে প্রিন্সিপাল ক্লজ, সুতরাং এটাও প্রেজেন্টই থাকছে। সহজ। তাহলে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ থাকলে আমি কমপ্লেক্স করবো সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। আর যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমি অ্যান্ড আমদানি করবো টু অথবা সো দ্যাটের পরিবর্তে, তারপর আমি সাবজেক্ট আমদানি করবো, তারপর আমি ক্যান কুড দিতে পারি যদি প্রয়োজন পড়ে, আর তা না হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম দিয়ে দেবো। ইটস ওকে। হিয়ার ইজ ইউর রুলস। ইনফিনিটিভ প্লেস টু প্লাস ভার্ব, বা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে উল্লেখ আছে। তুমি ইচ্ছে করলে প্রত্যেকটা প্রত্যেকবার ভিডিও পজ করে রুলসগুলো আরেকবার নিজে নিজে মিলিয়ে দেখতে পারো, যেটা তোমাকে হেল্প করবে এটা বুঝতে। এবং তুমি যদি মনে করো যে অন্যান্য ক্লাস মানে অনলাইন লেকচারগুলোর মতো যে 10 মিনিটে তুমি সব বুঝতে চাইবে, আমি তেমনটা করব না। আমি বলবো যে তুমি নিজের মাথা খাটাও, নিজের বুদ্ধি প্রয়োগ করো, এক্সারসাইজ করো। এটা একটা ফুল ক্লাস। ভিডিওটা হয়তো 25 মিনিট 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তুমি যদি প্রত্যেকটা রুলস ধরে ধরে প্রত্যেকটা এক্সারসাইজ করে শেষ করতে চাও তাহলে কিন্তু তোমার 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। এভারেজে তোমার 50 মিনিটসের সময় লাগবে কিন্তু এই ভিডিওটা দেখে পুরো ক্লাসটা শেষ করতে। তো সুতরাং তুমি শুধু কুল ব্রেনে এবং তোমার মোবাইলে এমবি রেখে বা তুমি এটাকে ডাউনলোড করে রাখতে পারো তোমার এই যে ইউটিউবে, তারপর তুমি এটা সময় নিয়ে দেখবে, ঠান্ডা মাথায় দেখবে। অন্যান্য ক্লাসগুলো তুমি যেমন সেটা তুমি কলেজে বলো বা তোমার প্রাইভেটে বলো, তুমি যেমন করো বা স্কুলে করো, ঠিক তেমনই কিন্তু তোমার এই মনোযোগটা তোমার থাকতে হবে, অর্থাৎ নিজে খাটতে হবে। ছাত্র যদি নিজে শিখতে না চায় তাহলে কিন্তু তো কেউ শেখাতে পারবে না। সো দিজ আর দ্য ফ্যাক্টস। ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে সেটা আমরা সো দ্যাট দিয়ে করব এবং কম্পাউন্ডটা হবে অ্যান্ড দিয়ে। এবং মনে রাখবা যে সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে বা কম্পাউন্ড সেন্টেন্স আমরা যে নতুন প্রিন্সিপাল ক্লজটা পাচ্ছি তার সাবজেক্ট এবং টেন্স সবসময় প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী হয়। 99% ক্ষেত্রেই 90% সময়ই এমনটা হয়, 2-1টা বাদ দিয়ে ব্যতিক্রম। রুল 2, দ্য বয় ইজ টু ইয়াং টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ। ওকে। এখানে দুইটা টু এর উচ্চারণই টু, একটা টু একটা টু। ওকে। তো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যদি থাকে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ টু। দ্য বয় ইজ ইয়াং ইনাফ, ছেলেটা যথেষ্ট ইয়াং টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার পক্ষে ছেলেটা খুবই ইয়াং। তো এইখানে তোমার ইনাফ এবং এই TW2 এই দুটা কিন্তু আসলে ভেরির কাজ করেছে, যে ছেলেটা এত ইয়াং যে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো বয়স তার নয়। ওকে। এমন যদি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু বা ইয়াং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যদি থাকে
তাহলে তুমি মাথায় রাখবা যে প্রথম অংশটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। দ্য বয় ইজ টু ইয়াং মানে দ্য বয় ইজ ভেরি ইয়াং, দ্য বয় ইজ ইয়াং ইনাফ মানে দ্য বয় ইজ ভেরি ইয়াং। তারপরে কিন্তু আমরা পাচ্ছি একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ, টু প্লে ইন্টারন্যাশনাল ম্যাচ। তুমি কিন্তু ফ্রেজটা নিয়ে কাজ করবে, মূল ক্লজটা নিয়ে কিন্তু তুমি কাজ করবে না, যে প্রিন্সিপাল ক্লজটা আছে। দ্য বয় ইজ সো ইয়াং, অর্থাৎ টু এবং ইনাফের পরিবর্তে আমি দিচ্ছি সো, তারপর অ্যাডজেক্টিভটা যেমন আছে তেমনই কিন্তু থাকছে। এই টু এর পরিবর্তে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজের যে টু, সেই টু এর পরিবর্তে আমি দিচ্ছি দ্যাট। তারপরে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আছে দ্য বয়, যেহেতু সে একটা পুরুষ লোক, এবং তারপরে তোমার জেন্ডার অনুযায়ী তুমি যদি বসাও তাহলে তার পরিবর্তে প্রোনাউন হি বসানোটাই বেটার। ওকে, তাহলে সাবজেক্ট হলো। এরপরে প্রথম অংশ আছে প্রেজেন্ট টেন্স, সুতরাং আমি এখানে ক্যান, কুড, ক্যান নট দিলাম। আর যদি এখানে যদি ওয়াজ থাকতো তাহলে আমি কুড নট দিতাম, ওয়াজ ওয়ার থাকলে কুড নট দিতাম। অর্থাৎ এখানে যদি অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকে বা অন্য কোনো প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি এখানে ক্যান নট দিবে, আর এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট দিবে। তাহলে সাবজেক্ট হলো ক্যান নট অথবা কুড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি এক্সটেনশনটা বসবে। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে তোমার ওই যে টু প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এইটার পরিবর্তে তুমি ভেরি ইউজ করবে, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ। আর সো প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সো উঠে গিয়ে ভেরি বসবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে। এখানে তুমি ইনফিনিটিভের টু তুলে দিয়ে কম্পাউন্ডে অ্যান্ড বসিয়েছো, আর কমপ্লেক্স থেকে করতে গেলে দ্যাট তুলে দিয়ে অ্যান্ড বসিয়েছো। বাকিটা যেমন তেমনই আছে, অর্থাৎ সাবজেক্ট আমদানি করেছো দ্য বয়ের কাছ থেকে হি, তারপরে তুমি ক্যান নট আমদানি করেছো, এটা সাবজেক্ট যেহেতু, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ, তাই তুমি এখানে ক্যান নট দিয়েছো, এবং তারপর আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। মডাল অক্সিলারি সবসময় ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এরপরে নট থাকুক আর না থাকুক ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্স হবে, এক্সটেনশন বসছে। সহজ। রুলসটা যদি আমরা যাই, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, হ্যাঁ, তাহলে তুমি যেই কাজটা করবে সেটা হলো এ, যে তোমাকে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান, কুড দিয়ে করতে হবে। আর যদি তুমি কম্পাউন্ড করতে চাও তাহলে ভেরি আমদানি করতে হবে, অ্যাডজেক্টিভটা আসবে, তারপরে তুমি অ্যান্ড বসাবে। ওকে, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে তোমার অ্যান্ড বসাতে হবে, তারপরে তোমার সাবজেক্ট ক্যান, কুড, শ্যাল, শুড বসাবে। ইটস ওকে। নাম্বার 3, রুল নাম্বার 3তে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি গট লিটল মানি। তুমি এটা প্রিন্সিপাল ক্লজ, হি গট লিটল মানি, গেটের পাস্ট টেন্স গট টেন্স শো করেছে, কিন্তু ওয়ার্কিংটা কিন্তু টেন্স শো করে নাই, এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলকে টেন্স শো করতে হলে তার আগে অ্যামিজ আর ওয়াজ আর, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন লাগে, এটা আগের লেকচারে বলা হয়েছে। তোমরা যারা লেকচারটা বুঝতে পারছো না তারা কাইন্ডলি লেকচার 1টা দেখে নাও, ট্রান্সফরমেশন লেকচার 1। এই ইংলিশ নামক যে পেজটা আছে সেটাতেই তুমি পেয়ে যাবে ইউটিউবে। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। এমন যদি হয় যে সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি গট লিটল মানি, সে খুব কম টাকা পেয়েছিল, অর্থাৎ সে আরও বেশি টাকা পেতে পারত, এমন বলা হচ্ছে। ইটস ওকে। তো এমনটা তুমি যদি দেখো তাহলে থাকে, তাহলে তুমি যে কাজটা করবে, ইন স্পাইট অফের পরিবর্তে তুমি দো দিবে, অর্থাৎ যে ফ্রেজটা আছে এখানে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, সেই ফ্রেজটাকে তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। সুতরাং সাবঅর্ডিনেট কনজাংশন আমদানি করতে হবে ইন স্পাইট অফের পরিবর্তে, বা ডিসপাইট যদি থাকে তার পরিবর্তে তুমি ডুয়াল আমদানি করবে। সাবজেক্ট আমদানি করবে তুমি মূল যে প্রিন্সিপাল ক্লজটা আছে সেটা থেকে, অর্থাৎ এই হিটা আমি এখানে নিয়ে গেলাম। এখানে গট আছে, গেটের পাস্ট টেন্স গট, সুতরাং আমি ওয়ার্কটা কী করে দিলাম, ওয়ার্কড, আইএনজি উঠে যাবে। ইন স্পাইট অফ বা ডিসপাইটের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে আইএনজি উঠে যাবে, এবং তোমার পরের অংশ পাস্ট হলে এই অংশ পাস্ট, পরের অংশ প্রেজেন্ট হলে এই অংশ প্রেজেন্ট, এটা বলা হয়েছে। সাবজেক্ট এবং টেন্স আমি প্রিন্সিপাল ক্লজের কাছ থেকে নিয়ে নিলাম, তারপরে বা এক্সটেনশন হার্ড বসিয়ে বাকি অংশটা যেমন আছে তেমনই রেখে দিলাম। অর্থাৎ ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা দো, অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট ফর্ম দিয়ে কমপ্লেক্স করে ফেলবো। কম্পাউন্ড করতে গেলে আমি ইন স্পাইট অফ বা দো এর পরিবর্তে বাট বসাবো। সাবজেক্ট আমদানি করতে হবে তোমার প্রিন্সিপাল ক্লজের কাছ থেকে, হি এনেছি, টেন্স এনেছি, গড যেহেতু আছে, ওয়ার্ক এক্সটেনশন বসেছে, ইন স্পাইট অফ এর পরিবর্তে আমি বাট বসিয়েছি,
বা কমপ্লেক্স থেকে করতে গেলে দোয়ের পরিবর্তে আমি বাট বসিয়েছি। ঠিক একইভাবে তুমি যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা সিম্পল করতে চাও, তুমি বাট থাকলে সিম্পল করতে গেলে ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি দিবে, আর কমপ্লেক্স করতে গেলে তুমি দো অলদো দিয়ে করবে। সহজ। হিয়ার ইজ ইজ রুলস। ইন স্পাইট অফ বা ডিসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, ইন স্পাইট অফ ডিসপাইটের পরিবর্তে কমপ্লেক্সে তুমি দো অলদো দিবে, হ্যাঁ, আর তোমার সাবজেক্ট আমদানি করবে এবং ভার্বটাও তুমি ওই প্রিন্সিপাল ক্লজের কাছ থেকে আমদানি করবে। ঠিক একইভাবে তুমি সাবজেক্ট নেবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকবে এখানে, যে সাবঅর্ডিনেট যে প্রিন্সিপাল ক্লজটা নতুন তুমি তৈরি করছো সেটা তৈরি করবে কম্পাউন্ড সেন্টেন্সে। তারপর তুমি এক্সটেনশন দিবে অতিরিক্ত, যেমন এখানে হার্ড আছে অতিরিক্ত অংশ এক্সটেনশন। তারপর তুমি বাট আনতে হবে, তারপরে তোমার মূল যে প্রিন্সিপাল ক্লজটা সাবজেক্ট অনুযায়ী বসবে। ওকে। রুল 4, কজ অ্যান্ড ইফেক্ট। কারণ এবং তার মানে তোমার ইফেক্ট, প্রভাব। কারণ এবং প্রভাব, কারণ বোঝাতে গেলে আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এমন ফ্রেজ ইউজ করি। হ্যাঁ, তো এখানে তুমি দেখো অব আছে কিন্তু ওয়িং টু, ডিউ টু, তারপরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি আছে। বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার কারণে, বিকজ অফ মানে কারণে, হি বিকাম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল। এটা কিন্তু পাস্ট টেন্স আছে, বিকামের পাস্ট টেন্স বিকাম, সাবজেক্ট আছে হি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। প্রথম ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল, সুতরাং এটা একটা ফ্রেজ, আর এই বিকাম কিন্তু পাস্ট টেন্স, সুতরাং এটা একটা ক্লজ, এবং এইটার সাথে কিন্তু কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত নাই। হি বিকাম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল, সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং প্রিন্সিপাল ক্লজটা কিন্তু আমি চেঞ্জ করবো না, চেঞ্জ করবো কোনটা, ফ্রেজটা। দেখি কমপ্লেক্সে গেলে কী হলো, হি বিকাম টায়ার্ড যেমন আছে তেমনই থাকছে। বিকজ অফের পরিবর্তে আমি সিন্স নিয়ে আসছি, এখান থেকে সাবজেক্ট ধার নিচ্ছি হি, টেন্স ধার নিচ্ছি ওয়ার্কের আইএনজি উঠে যাচ্ছে, যেহেতু আমাকে ক্লজ বানাতে হবে, সুতরাং আমি আর এটাকে প্রেজেন্ট পার্টিসিপল রাখতে পারছি না, ভার্ব প্লাস আইএনজি রাখতে পারছি না, সুতরাং ওয়ার্ক অথবা ওয়ার্কড হয়ে যাচ্ছে। এখানে যদি আমি বিকাম থাকতো তাহলে কিন্তু আমি ওয়ার্কস লিখতাম, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়ার্ক বানিয়ে দিলাম, এক্সটেনশন বসলো, বাকি অংশটা বসছে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনই থাকছে। বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ওয়িং টু প্লাস ভার্ব প্লাস আইএনজি বা ডিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তাহলে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টুর পরিবর্তে আমি সিন্স বসাবো, সাবজেক্ট এবং টেন্স আমি পরের অংশ থেকে ধার নেব, এবং সেই ভার্বটা, ফ্রেজে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা আমি ওই টেন্স অনুযায়ী পরিবর্তন করে দেব, তারপর বাকি অংশটা যেমন আছে তেমন থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমি যাই, তাহলে বিকজ অফ অথবা সিন্স এটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে আমি সাবজেক্ট আমদানি করলাম এখান থেকে। ওকে। আর কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টটা অলরেডি দেওয়া থাকবে, টেন্সটাও আমি আমদানি করলাম, ভার্বটা যেমন আছে তেমনই টেন্স অনুযায়ী করা হলো, ওয়ার্কিংটা এখানে ওয়ার্কড হয়ে গেল, বা ওয়ার্কটা যেমন আছে তেমনই এক্সটেনশন বসলো। আর এই যে আমি বিকজ অফ অথবা সেন্স তুলে দিলাম, তার পরিবর্তে আমি অ্যান্ড দিচ্ছি, তারপরে প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনই থাকছে। রুলে যদি আমরা যাই, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, আবার কখনো কখনো বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু নাও থাকতে পারে, সোজা ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে। যেমন ওয়ার্কিং হার্ড, হি বিকাম টায়ার্ড, কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। ওকে। এখানে কিন্তু বিকজ অফটা আমি বাদ দিয়েও ইচ্ছে করলে করতে পারি। এমনও তুমি তোমার ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পেতে পারো, যেখানে কারণ বোঝাচ্ছে, কজ হিসাবে বোঝাচ্ছে সিম্পল সেন্টেন্সে, কিন্তু সাথে বিকজ অফ বা ওয়িং টু বা ডিউ টু, অর্থাৎ এই তিনটা শব্দের অর্থ হলো কারণে, এটা নেই। তারপরে আমি বিকজ অফ বা ওয়িং টু, ডিউ টুর পরিবর্তে সিন্স বা অ্যাজ দিব। সিন্স বা অ্যাজ মানে কারণ। বিকজ শব্দটাও কিন্তু আমি ইউজ করতে পারি, কিন্তু বিকজ অফটা সিম্পল সেন্টেন্সে থাকবে, আর বিকজটা কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। ওকে, এটার মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি, বিকজটা মাথায় রাখাটা খুব জরুরি। আমি এই জন্য কনফিউজিং বলে বিকজটা এখানে দেইনি। যাই হোক, তো সিন্সেস বিকজের পরে আমি সাবজেক্ট আমদানি করব, ওই যে প্রিন্সিপাল ক্লজের কাছ থেকে হিটা নিয়ে গেলাম, তারপরে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম দেব। এখানে যেমন ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, এই অংশ পাস্ট বলে। কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমি সাবজেক্ট আমদানি করব ওই যে এখান থেকে, তারপরে ভার্ব আমদানি করব, তোমার ভার্বের টেন্সটা আমদানি করবো, এখানে ভার্বটা ওই অনুযায়ী করবো, এক্সটেনশন থাকবে, অ্যান্ড বসবে, প্রিন্সিপাল ক্লজটা যেমন আছে তেমনই থাকবে। এখানে ঠিক তাই আছে, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। রুল 5, এটা তোমার কন্ডিশনাল সেন্টেন্স। যদি তুমি যাও, আমরা জানি ইফ বা আনলেস দিয়ে কন্ডিশনাল সেন্টেন্সগুলো শুরু হয়। আবার এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো হলো এই যে, যদি তুমি
আসো আমি তোমাকে হেল্প করবো, মানে একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভর, যদি পড়ো তাহলে পাস করবে, অর্থাৎ পড়ার উপরে নির্ভর করছে তুমি পাস করবে কিনা। বাই স্টাডিং অ্যাটেন্টিভলি, তুমি যদি স্টাডি করো অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো। দ্বিতীয় অংশটা খেয়াল করো, ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, এখানে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ক্যান পাস, সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা আমি কোনোভাবেই টাচ করবো না, তবে কন্ডিশনাল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটাকে কখনো কখনো নেগেটিভ করে দিতে হতে পারে কম্পাউন্ড করতে গেলে, সেটা পরের বিষয়। প্রিন্সিপাল ক্লজটাকে আমি টাচ করছি না। এটা দেখো স্টাডিং ভার্ব প্লাস আইএনজি, তার আগে অ্যামিজ আর ওয়াজ আর কিছুই নেই, অর্থাৎ এটা টেন্স শো করছে না, সুতরাং এটার ফ্রেজ যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এইরকম কোনো কন্ডিশনাল সেন্টেন্সে তোমার ফ্রেজ দিয়ে শুরু হয়, এটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি শুরু হয়, তাহলে তুমি কি করবে, বাই এর পরিবর্তে ইফ আসবে। এরপর তুমি সাবজেক্ট আমদানি করবা হলো পরের অংশ থেকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তুমি সাবজেক্ট আমদানি করলে। ঠিক একইভাবে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয় তাহলে এই ভার্বটা প্রেজেন্ট হবে, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট হয় তাহলে এই ভার্বটা পাস্ট হবে, প্রিন্সিপাল ক্লজ যদি তোমার পারফেক্ট টেন্স হয় তাহলে এটাও কিন্তু পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, এটা মনে রাখাটা খুব জরুরি। এক্সটেনশন বসছে, অর্থাৎ বাই প্লাস স্টাডিং এর পরিবর্তে, বাইয়ের পরিবর্তে ইফ আসলো, সাবজেক্ট নিয়ে এলাম, স্টাডির আইএনজি উঠে যাচ্ছে, তা না হলে তো সে ক্লজ হবে না, ক্লজ দেখাতে হলে তাকে প্রেজেন্ট অথবা পাস্টে পরিণত করতে হবে, সুতরাং সে প্রেজেন্ট হয়ে গেল, যেহেতু এইটা প্রেজেন্ট, তারপরে এক্সটেনশন বসলো, প্রিন্সিপাল ক্লজ নো চেঞ্জ। কম্পাউন্ড করতে গেলে স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটার মনে মনে একটা ইউ আছে, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু তোমার এই ধরনের মানে তুমি যদি কম্পাউন্ড করতে যাও কন্ডিশনাল সেন্টেন্সটা, তাহলে কিন্তু ওই ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে হচ্ছে। অর্থাৎ আমি বলছি ওপেন দ্য ডোর, আসলেও আমি বলছি ইউ ওপেন দ্য ডোর, ইউটা উজ্জ থেকে যাচ্ছে। তো ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে ইউটা আমি পাচ্ছি এখান থেকে, কিন্তু ইউটা দেখানো যাবে না কম্পাউন্ডে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আমি সাবজেক্ট বসাচ্ছি, হ্যাঁ, এই ভার্ব বসাচ্ছি, স্টাডি, এক্সটেনশন বসছে, আর এই যে বাইটা তুলে দিলাম সিম্পলে, তার পরিবর্তে আমি অর দিচ্ছি, বা কমপ্লেক্স থেকে যদি তুমি যদি কম্পাউন্ড করার কথা চিন্তা করো তাহলে ইফের পরিবর্তে আমি অর দিচ্ছি, তারপর কিন্তু তোমার যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা যেমনটা তেমনই থাকছে, কিন্তু মজা হলো এই যে অরের পরে তুমি যে সাবজেক্ট পাচ্ছ ইউ, তারপরে যে তোমার অক্সিলারি ভার্বটা থাকবে, তারপরে কিন্তু তোমাকে নট বসাতে হবে। ম্যাক্সিমাম সময় আমরা মডাল পাই, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, মে, মাইট, মাস্ট, তো তোমার তারপরে তুমি নট ইউজ করবে। স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, অর অথবা ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারবে না ইন দ্য এক্সাম। কখনো কখনো আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করি, যেমন ইউ ক্যান ফেইল ইন দ্য এক্সাম লিখতে পারতাম, দ্যাট উড বি আ ডিফারেন্ট থিং। সুতরাং এটা কিন্তু মনে রাখাটা, কম্পাউন্ডটা কিন্তু করাটা কিন্তু একটু কঠিন, কারণ সাবজেক্ট দিতে পারছো না, আর ম্যাক্সিমাম মানে সময়ে হ্যাঁ ইউ থাকলে সাবজেক্ট দিতে পারছো না, আর ইউর পরিবর্তে যদি অন্য কিছু থাকতো তখন আবার অন্য হিসেব হতো। যাই হোক, তো এইগুলো রুলসটা মূলত, যে তুমি বাই প্লাস অথবা উইদাউট প্লাস বা প্লাস আইএনজি যদি থাকে তাহলে তুমি ইফ বা আনলেস ইউজ করবে, অর্থাৎ বাই থাকলে ইফ, আর উইদাউট মানে উইদাউট থাকলে আনলেস। বাই মানে দ্বারা, উইদাউট মানে ছাড়া, ইফ মানে যদি, আনলেস মানে যদি না। ওকে, তো যদি পড়ো বাই আর স্টাডিং, পড়ার মাধ্যমে, পড়ার দ্বারা, তাহলে ইফ স্টাডি যদি পড়ো, আর যদি থাকে উইদাউট স্টাডিং, পড়াশোনা করা ছাড়া, তাহলে তুমি বলো আনলেস স্টাডি, যদি না পড়ো। ওকে, তো তারপরে তুমি সাবজেক্ট আমদানি করবে, ওই যে প্রিন্সিপাল ক্লজের থেকে সাবজেক্টটা তোমাকে নিয়ে আসতে হবে, তারপরে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা হ্যাড প্লাস V3 দিবে, ওই যে যেটা বললাম, তারপরে তোমার প্রিন্সিপাল ক্লজটা যেমন আসে তেমনই বসবে। আর কম্পাউন্ড সেন্টেন্স যদি তুমি করো, আগে সাবজেক্টটা উজ্জ্ব থাকছে, সোজা আমরা ভার্বটা দিয়ে দিব, ভার্বের পরে তোমার স্ট্রেকশন অ্যাটেন্টিভলি বসেছে, এটা দিলাম, তারপরে অর আমদানি করতে হবে বাই অথবা ইফ তুলে দিয়ে, তারপরে প্রিন্সিপাল ক্লজটা যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র যে মডাল অক্সিলারিগুলো থাকবে সাবজেক্টের পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, তারপরে তুমি নটটা দিয়ে দিবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? নাম্বার 6, এইখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আমাদের মূল কাজ। আই এম ওয়াচিং এ বিউটিফুল বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখতে পেলাম। এখানে কিন্তু একটা ভার্বই আছে, এম, দুইটা ভার্ব আছে, এম ওয়াচিং, এটা কিন্তু তোমার অবশ্যই প্রিন্সিপাল ক্লজ, কারণ এম ইজ আর ওয়াজ আর আছে, প্রেজেন্ট টেন্স শো করছে এম,
এবং তোমার আরেকটা ভার্ব আছে, সেটা হলো তোমার ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল নিজে কিন্তু কখনো টেন্স তৈরি করতে পারে না, তার অন্যের হেল্প লাগবে। সুতরাং তুমি যদি চিন্তা করো, এখানে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজই আছে, সেটা হলো আই এম ওয়াচিং আ বার্ড, আমি একটা পাখি দেখতে পাচ্ছি। এক্সট্রা ইনফরমেশন আছে হলো একটা অ্যাডজেক্টিভ আছে, বিউটিফুল। ওকে, এখন তোমার যদি এইরকম অ্যাডজেক্টিভ প্লাস নাউন এমন থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন তুমি পাও, এমন সিম্পল সেন্টেন্সে তুমি কমপ্লেক্স করতে গেলে তোমাকে যেটা করতে হবে, যে তুমি বিউটিফুলটাকে সরিয়ে নেবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে সরিয়ে নেবে। আই এম ওয়াচিং এ বার্ড, আই এম ওয়াচিং এ বার্ড। সুতরাং প্রিন্সিপাল ক্লাসটা যেমন আছে তেমনই থাকছে। তারপরে তুমি কি করবে, অবজেক্ট যেটা আছে, যেমন এখানে অবজেক্ট হলো আছে এ বার্ড, সেই বার্ডের পরিবর্তে তুমি একটা রিলেটিভ প্রোনাউন আমদানি করবে। এখন রিলেটিভ প্রোনাউন কোনগুলো, যেমন হু, হুইচ, হোয়ান, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন এখানে যদি এ বার্ডের পরিবর্তে আমরা রফিক, শফিক লিখতাম, বা এ বয়, এ গার্ল লিখতাম, তাহলে কিন্তু আমরা এখানে হু লিখতাম। আর ব্যক্তি, বস্তু, উদ্ভিদ, প্রাণী যদি থাকে তাহলে আমরা হুইচ বা দ্যাট ইউজ করি। সময় যদি থাকে, মর্নিং যদি হতো তাহলে আমরা দিতাম হোয়েন। আবার যদি জায়গার নাম থাকতো তাহলে দিতাম হোয়ার। আবার আমি যদি তোমার যদি কোনো কারণ বোঝাতাম তাহলে দিতাম হোয়াই, বা কোনো প্রসেস বোঝালে দিতাম হাউ। এটা তোমরা রিলেটিভ প্রোনাউনের উপর যে প্রোনাউন রেফারেন্সে যে ক্লাসটা তোমরা পেয়েছিলে, সেখানে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। যারা ওই উপরে ক্লাস পাও নাই, ফার্দার যদি এই ধরনের কোনো ক্লাস দেওয়া হয় তোমার প্রোনাউন রেফারেন্সের উপরে, সেখানে আরও ডিটেলস আলোচনা করা হবে। যাই হোক, তো তুমি এখানে একটা WH ওয়ার্ড আমদানি করবে, সেটা অবজেক্ট অনুযায়ী, যেমন হুইচ মানে যা মানে পাখিটা। তারপর তুমি একটা ভার্ব আমদানি করবে, সেই ভার্বটা নির্ভর করবে প্রথম অংশের ভার্বের উপর। এখানে আই এম ওয়াচিং যদি ওয়াজ ওয়াচিং থাকতো তাহলে আমি এখানে ওয়াজ দিতাম। তারপরে তুমি অ্যাডজেক্টিভটা বসাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? সোজা কথায় অ্যাডজেক্টিভটাকে সরিয়ে নাও, বাকি সেন্টেন্সটা প্রিন্সিপাল ক্লজটা লেখো। প্রিন্সিপাল ক্লজের অবজেক্টের পরে অবজেক্ট অনুযায়ী ব্যক্তি হলে হু, বস্তু, উদ্ভিদ, প্রাণী হলে হুইচ, সময় হলে হোয়েন, স্থানের নাম হলে হোয়ার দাও। তারপরে ভার্ব লেখো, তারপরে অ্যাডজেক্টিভটা লিখে দাও। ওকে, আর যদি তুমি কম্পাউন্ড করতে চাও তখন তোমাকে অ্যান্ডটা ইউজ করতে হবে কোঅর্ডিনেটিং তোমার কনজাংশন হিসেবে। আই এম ওয়াচিং এ বার্ড যেমন আছে তেমনই থাকছে, অ্যাডজেক্টিভটা সরে গেছে এবং তার আগে ইট ইজ বসেছে। ইটটা বসছে কার পরিবর্তে? সাবজেক্টটা, অ্যান্ডের পরে যে সাবজেক্টটা আসছে সেটা বসছে অবজেক্ট অনুযায়ী। এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসছে না। আগেরগুলো কিন্তু তুমি সব সাবজেক্ট অনুযায়ী, তুমি আগের সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী পরের অংশের সাবজেক্ট লিখেছ। এখানে কিন্তু তা না, এখানে কিন্তু আমরা হুইচটা আনছি অবজেক্ট অনুযায়ী, আর এই ইটটা আনছি এ বার্ড এই অবজেক্ট অনুযায়ী। ইট ইজ বিউটিফুল, কোনটা বিউটিফুল? আই এম নট বিউটিফুল, এ বার্ড ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল। তাহলে ইটটা বসছে এ বার্ডের পরিবর্তে। সহজ। তাহলে অ্যান্ডের পরে তুমি সাবজেক্ট আমদানি করবে অবজেক্ট অনুযায়ী আগের সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের। আগের সেন্টেন্সের যে তোমার টেন্স আছে সেই অনুযায়ী তুমি ভার্ব ইউজ করবে, ভার্বের টেন্সটা ঠিক করবে, তারপর তুমি অ্যাডজেক্টিভটা দিয়ে দেবে। সহজ। হিয়ার ইজ ইউর রুলস। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে তাহলে অবজেক্টের পরে WH ওয়ার্ড বসবে এবং WH ওয়ার্ডটা অবজেক্ট অনুযায়ী বসবে। আগের সেন্টেন্সের তোমার টেন্স অনুযায়ী ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট হবে, তারপরে অ্যাডজেক্টিভটা হবে। ঠিক একইভাবে তুমি যদি কম্পাউন্ড করতে যাও তাহলে অ্যান্ড তুমি বসালে, তারপরে তুমি সাবজেক্ট আমদানি করবে আগের অংশের অবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের প্রেজেন্ট অথবা পাস্ট ফর্ম দিবে, তারপরে অ্যাডজেক্টিভটা দিয়ে দিবে। সহজ। রুল 7, অ্যাট দ্য টাইম অফ রেইনিং। যদি অ্যাট দ্য টাইম অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটা যদি তোমার থাকে, তবে আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, অবের পরে তোমার ভার্ব প্লাস আইএনজি আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ এটা কিন্তু প্রেজেন্ট অথবা পাস্ট টেন্স শো করতে পারছে না। ওকে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে ওয়াজ আছে, পাস্ট টেন্স এবং টেন্স শো করছে, এর সাথে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত নাই। সুতরাং এটা একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং হি ওয়াজ ইন দ্য ক্লাস, এই প্রিন্সিপাল ক্লজটা কিন্তু আমি কোনোভাবেই চেঞ্জ করবো না। হি ওয়াজ ইন দ্য ক্লাস। অ্যাট দ্য টাইম অফের যদি থাকে, অ্যাট দ্য টাইম অফ তুলে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় আমি হোয়েন বসাবো। তারপর আমি অর্থ অনুযায়ী একটা সাবজেক্ট আমদানি করব। যেমন এইখান থেকে আমি হি ওয়াজ রেইনিং হবে না, সে বৃষ্টি হয়ে ঝরছে, এটা হচ্ছে না।
রেইনিং এই কাজটার সাথে তোমার ইট সাবজেক্টটা দেওয়া যেতে পারে। সুতরাং এই নাম্বার 6 রুল নাম্বার 6 এবং রুল নাম্বার 7-এর বেলায় কিন্তু এইটা মনে রাখাটা খুব জরুরি যে এইখানে তুমি সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশনের পরে কমপ্লেক্স সেন্টেন্সে বা তোমার কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে সাবজেক্ট আমদানি করছো, যেমন এখানে আমরা অ্যান্ডের পরে ইটটা দিয়েছি, হ্যাঁ, এই যে আমদানিটা করছি এটা কিন্তু তোমার আগের সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী হচ্ছে না, হচ্ছে অর্থ অনুসারে। রুল 6-এ হচ্ছে অবজেক্ট অনুসারে, আর এইখানে হচ্ছে অর্থ অনুসারে, ভার্বের কাজের অনুসারে। যেমন রেইনিং এই ভার্বটা কিন্তু সবসময়ই তোমার ইট নামক এই সাবজেক্টটা নেয়। আর টেন্সটা আমি নিচ্ছি, ওয়াজ দিচ্ছি, এখানে অ্যামিজার দিচ্ছি না, ওয়াজ ওয়ার থেকে ওয়াজ দিচ্ছি, পাস্ট টেন্স দিচ্ছি, কারণ আগের অংশটা পাস্ট টেন্স। টেন্সের বেলায় কোনো ব্যত্যয় হচ্ছে না। ওকে, সহজ রুলস, প্রিন্সিপাল ক্লজ যেমন আছে তেমনই থাকছে। অ্যাট দ্য টাইম অফ তুলে দিয়ে আমি হোয়েন দিচ্ছি। ওকে, তারপরে আমি ভার্বের কাজ অনুসারে সাবজেক্ট আমদানি করছি, আগের অংশের টেন্স অনুযায়ী আমি ভার্বের টেন্সটাকে চেঞ্জ করে দিচ্ছি, তারপরে তোমার ভার্বটা বসছে এবং সেই যেই ভার্ব সাবজেক্ট এবং ভার্বটা আমি ইউজ করছি তার উপর নির্ভর করে পরের অংশের ভার্বটা নির্ভর করছে। ইউ ওয়াজ ইন দ্য ক্লাস, নো চেঞ্জ। অ্যাট দ্য টাইম অফ এর পরিবর্তে আমি অ্যান্ড দিয়েছি যদি সিম্পল থেকে কম্পাউন্ড করো, আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করলে হোয়েনের পরিবর্তে আমি অ্যান্ড দিচ্ছি। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজটা আমি আমদানি করছি কারণ এটা রেইনিংয়ের সাথে যায়, সুতরাং ইট ওয়াজ রেইনিং। আর ওয়াজটা আমি পাচ্ছি আগের অংশ পাস্ট টেন্স আছে ওয়াজ। যদি এমন থাকতো হি ইজ ইন দ্য ক্লাস অ্যান্ড ইট ড্যাশ রেইনিং, এখানে আমি ইজ দিতাম অ্যান্ড ইট ইজ রেইনিং। খুব সহজ। অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমি হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়ার দিব, ভার্ব প্লাস আইএনজি দিব, সহজ। আর তোমার সাবজেক্ট আমদানি করব তোমার কাজ অনুযায়ী, আগের সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী না। আর কম্পাউন্ড সেন্টেন্স আমি অ্যান্ড দিব, সাবজেক্ট আমি আমদানি করব কাজ অনুসারে, তারপরে অ্যামিজার ওয়াজার এটা আমি আমদানি করবো হলো তোমার নিয়ে আসবো হলো আগের প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুসারে, তারপরে ভার্বটা বসবে, মূল ভার্বটা বসবে। যেমন এখানে ভার্ব প্লাস আইএনজি আসে, কারণ অ্যামিজার ওয়াজারের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে। ইটস ওকে। তো হিয়ার আর ইউর রুলস। তুমি এখানে 7টা রুলস পেলে, যে রুলসগুলো সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে করা যায় তা শেখালো। ঠিক একইভাবে কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায় সেটাও শিখলে। আবার তুমি যদি একইভাবে এটা দেখো ভাইস ভার্সা, কম্পাউন্ড থেকে সিম্পল আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করাটাও কিন্তু তুমি একই সাথে শিখে যাচ্ছ এবং খুব সংক্ষেপে। এক্সারসাইজ, তোমার কাজ হলো এখন ট্রান্সফরমেশন করা। এখানে তুমি 5টা সিম্পল সেন্টেন্স পাচ্ছ। 5টা সিম্পল সেন্টেন্সকে তুমি আমি যেমন কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিণত করেছি ওইভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিণত করবা। দরকার হলে তুমি ভিডিওর যে রুলস 7টা পড়ানো রুলসগুলি আবার দেখো এবং এই রুলসগুলির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সেই অনুযায়ী তুমি এখন ভিডিও পজ করবে, এই 5টা সেন্টেন্সের উত্তর তুমি খাতায় লিখবে। তোমার হয়তো এই জন্য 15 মিনিট সময় লাগতে পারে। ইটস ওকে, ভুল হোক সঠিক হোক তুমি উত্তরটা খাতায় লিখবে। যদি সময় না থাকে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এখানে উত্তরগুলো দেয়া আছে যে কিভাবে চেঞ্জ হলো, প্রথম 3টা উত্তর দেয়া আছে, তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো উত্তরগুলো বা মেলানোর জন্য। তারপরে 4 নম্বর এবং 5 নম্বর সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে করা হয়েছে তার উত্তরগুলো এখানে দেয়া হয়েছে। ওকে, তোমার ফার্দার এক্সারসাইজ, আরও কিছু এক্সারসাইজ দেওয়া আছে এখানে, আরও 7টা সেন্টেন্স আছে, তুমি এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 7টা সেন্টেন্স তুমি ওই আগের 5টা সেন্টেন্স করার পরে এই 7টা সেন্টেন্স তুমি সময় নিয়ে করবে। এই জন্য আর ভিডিও দেখার দরকার নেই, তুমি স্ক্রিনশট নিয়ে নিলেই দেখতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আশা করি তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এদের ট্রান্সফরমেশনের উপরে যে ক্লাসটা তুমি পেলে এটা তোমার লার্নিংয়ের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।